নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প অমানুষ, লেখক জেরাল্ড কেরাস। পিউরেটো পেব্রি বন্দরে নোঙর করা হয়েছে আমাদের মালবাহী জাহাজ ক্লেটার ভজ। ডেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলিদের কাজকর্ম দেখছিলাম। জাহাজের খোলে কলার কাঁদি ভর্তি করা হচ্ছিল। হঠাৎ বেঁটে মতো একটা রোগা ফ্যাকাশে লোক খুব শান্তভাবে ডেকের দিকে এগিয়ে এল। কুলিরা রাস্তা ছেড়ে দিল। লোকটার পোশাক পরিচ্ছদ যেমনই জীর্ণ তেমনই নোংরা, পায়ে জুতোর বদলে চামড়ার ছেঁড়া টুকরো বাঁধা। প্রথম দর্শনে লোকটার উপরে মনে বিতৃষ্ণা ভরে উঠল। লোকটা হয়তো সুস্থও নয়, পাগলও হতে পারে। জাহাজের ভিতর থেকে এতক্ষণ কুলিদের দলপতির একঘেয়ে একটা চিৎকার ভেসে আসছিল। রাত্রির মহান রূপ, বন্দরের আলো আঁধারি, জলের ধারের একটা অদ্ভুত মিশ্র গন্ধ আমাকে কিছুটা অন্যমনস্ক করে ফেলেছিল। হঠাৎ সব সুরতাল কেটে গিয়ে একটা হইহট্টগোল শুরু হয়ে গেল। একটা বড় কলার কাঁদির ভিতর থেকে একটা ধূসর রঙের লোমশ বড় মাকড়সা বেরিয়ে পড়তেই এই হইচই। কুলির দল বেশ ভয় পেয়ে গেছিল। অবশেষে একটা নিকারাগুয়ান বাচ্চা ছেলে পা দিয়ে পিষে মাকড়সাটাকে মেরে ফেলল। ঠিক তার কিছুক্ষণ বাদে ওই রোগা বেঁটে লোকটা কোনো বাধা না পেয়ে সোজা ডেকে উঠে এলো আর আমাকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, জাহাজটা কোথায় যাবে বলতে পারবেন? লোকটা কণ্ঠস্বর যথাসম্ভব নিয়ন্ত্রিত করে খুব শান্তভাবে কথা বলার চেষ্টা করল, কিন্তু ওর কণ্ঠস্বরে এমন একটা শূন্যতার আভাস ছিল যা চেষ্টা করেও লুকোতে পারল না। ওর চোখের দৃষ্টিতে এমন একটা উদাসী ভাব ছিল যা আমাকে ওর অস্থির হাত দুটো থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য যেন সাবধান করে দিল। আমি অনেকক্ষণ বাদে জবাব দিলাম, জাহাজটা আলবামার মোবিল বন্দরের দিকে যাচ্ছে। লোকটা উত্তেজিতভাবে বলে উঠল, আমাকে আমাকেও নিয়ে চলুন না। আমি দুঃখিত, এ ব্যাপারে আমার কিছু করণীয় নেই। জাহাজের ক্যাপ্টেন ডাঙায় আছেন, আপনি বরঞ্চ তার জন্য জেটিতে গিয়ে অপেক্ষা করুন। দেখুন, আমি খুবই অসুস্থ। আপনার কাছে কি কিছু পানীয় আছে? আমি কেবিন থেকে একটা গ্লাসে করে কিছুটা রাম এনে ওনার হাতে দিলাম। এই নিন। অনেক ধন্যবাদ। তারপর কথার ছলে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওরা আপনাকে জাহাজে উঠতে বাধা দিল না কেন? লোকটা আমার মুখের দিকে এক পলক তাকিয়ে থেকে বলল, আপনি হয়তো ভাবছেন আমি পাগল, কিন্তু বিশ্বাস করুন, আমি পাগল নই। জ্বরে আমাকে কাবু করে ফেলেছে। হ্যাঁ, আমার পরিচয়টা দিই। আমার নাম গুডবডি। ওসবাল ভেস্টেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ডক্টরেট আমি। বোধহয় চিনতে পারলেন না, তাই না? আমি অধ্যাপক ইয়োওয়ার্ডের সহকারী। এবার চিনতে পারলেন? আমি চমকে উঠে প্রশ্ন করলাম, ইয়োওয়ার্ড? অধ্যাপক ইয়োওয়ার্ডের কথা বলছেন কি আপনি? কিন্তু তিনি তো অ্যামের নদীর উৎসের ওদিকে একটা অভিযানে গেছেন শুনেছি। ডাক্তার গুডবডি বলে সেই লোকটি প্রায় চিৎকার করে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু তিনি তো মারা গেছেন। হ্যাঁ, কি বলছেন কি আপনি? পাড়ের জঙ্গলের ভেতর থেকে পচা নোংরা নদী পেরিয়ে হাওয়ার একটা দমকা ভেসে এলো। বহুদিন জ্বরে ভোগা রুগীর দীর্ঘশ্বাসের গন্ধের মতো একটা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। আমার গা গুলিয়ে উঠল। ডাক্তার গুডবডি জ্বরের কাঁপুনি চেপে রামের গ্লাসটা মুখে ঠেকাবার চেষ্টা করছিলেন, কিন্তু কাঁপুনির চোটে হাতে ধরা গ্লাসটা কাঁপছিল আর বেশিরভাগ রাম চলকে গ্লাস থেকে বাইরে পড়ে যাচ্ছিল। ডাক্তার গুডবডি সেদিকে লক্ষ্য না করে খুব উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, ভগবানের দোহাই, আমাকে এখান থেকে নিয়ে চলুন। আপনার কেবিনের মধ্যে কোথাও আমাকে লুকিয়ে রাখুন। আমি আপনাকে কোনো অসুবিধায় ফেলবো না, আমি কথা দিচ্ছি। আমি বললাম, অসম্ভব, সে ক্ষমতা আমার নেই। আপনি তো একজন আমেরিকান নাগরিক। আপনি এখানকার আমেরিকান দূতাবাসে গিয়ে নিজের পরিচয় দিলে ওরাই তো আপনাকে দেশে পাঠাবার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ,
তা হয়তো দেবে, কিন্তু তার জন্য অনেকটা সময় দরকার। আর দূতাবাসের লোকেরাও আমাকে পাগল ভাবতে পারে। তাহলে এখান থেকে বেরোবার আর কোনো পথই আমার কাছে খোলা থাকবে না। এ দেশে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না। একটু দ্বিধাজড়িত স্বরে বললেন ডাক্তার গুডবডি। আমি একটু ভাবলাম, তারপরে বললাম, আচ্ছা আপনি ভেতরে আসুন, যতক্ষণ আমি এখানে আছি কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একটা কথা খুলে বলুন তো, কিসের ভয় করছেন আপনি? অস্থিহীন মানুষের। ছোট্ট করে জবাব দিলেন ডাক্তার গুডবডি। ওর কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেবিনের বিছানায় ওকে শুয়ে একটা কম্বল চাপা দিলাম, কুইনিনের বড়ি বের করে ওকে খেতে বললাম। কিছুক্ষণ কাঁপুনির পরে ঘামতে লাগলেন উনি। আমি জিজ্ঞেস করলাম, এই অস্থিহীন মানুষের ব্যাপারটা কি বলুন তো? জ্বরের ঘোরের মধ্যেই ডাক্তার গুডবডি বলতে শুরু করলেন। অস্থিহীন মানুষ আছে, ওদের থেকে ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ ওরাই আমাদের দেখে ভয় পায়। একটা জুতোর চাপে কিংবা একটা সামান্য লাঠির খায়ে আপনি ওদের খতম করতে পারেন। জেলির মতো দেখতে ওদের, না ঠিক ভয় না, ওদের দেখলে কেমন যেন একটা গা গুলানো ভাব জেগে উঠবে, দেখা দেবে দারুণ এক অস্বস্তি। আপনাকে ওরা আস্তে আস্তে অসাড় করে ফেলবে। আমি একবার একটা জাগুয়ারকে দেখেছিলাম, আপনি বিশ্বাস করুন, একটা বিরাট বড় জাগুয়ার পাথরের মূর্তির মতো অনড় হয়ে দাঁড়িয়ে গেছিল, আর দলে দলে ওরা এগিয়ে এসে জাগুয়ারটাকে জ্যান্ত খেয়ে ফেলেছিল। এ আমার নিজের চোখে দেখা। সম্ভবত ওরা তৈলাক্ত কিছু একটা উগড়ে দেয়, অথবা কোনো একটা গন্ধ বস্তু ছড়িয়ে দেয়। আমি আমি সঠিক জানি না। এরপর ডাক্তার গুডবডি কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন। বিভীষিকা, এক বিভীষিকা। আমি জিজ্ঞেস করলাম, গভীর জঙ্গলের ভেতরে আপনারা কি অদ্ভুত কোনো জীব দেখতে পেয়েছিলেন? অদ্ভুত জীব? না, অদ্ভুত জীব না, আমরা মানুষ দেখতে পেয়েছিলাম, মানুষ, অদ্ভুত মানুষ। আশা করি অধ্যাপক ইয়োয়ার্ডের নৃতাত্ত্বিক অভিযানের কথা আপনাদের জানা আছে। হ্যাঁ জানি, ব্যাপারটা নিয়ে খুব একটা হইচই হয়েছিল। আমাদের দুর্ভাগ্য, অভিযানে যারা গিয়েছিল তার মধ্যে আমি ছাড়া আর সবাই মারা গেছে। এনানার অ্যাসিড নদীতে আমাদের দুটো ডোঙা উল্টে যায়, খাবার দাবার ও জিনিসপত্রের অর্ধেক আর প্রায় সব যন্ত্রপাতি ওই দুর্ঘটনায় হারিয়ে যায়। ডাক্তার টেরি জ্যাক ল্যাম্বার্ট আর 8 জন কুলি নদীতে ডুবে মারা যায়। আমরা তখন আলু প্রদেশের মধ্যে। এখানকার আদিবাসীরা খুবই হিংস্র, শত্রু নিধনের জন্য এরা সবসময় বিষ মাখানো তীর আর বর্ষা ব্যবহার করে। অনেক কষ্টে আমরা টাকার লোভ দেখিয়ে ওদের বশ করেছিলাম। ওরা আমাদের জিনিসপত্র পশ্চিম দিকের জঙ্গলের ভিতর বয়ে নিয়ে যেতে রাজি হয়েছিল। অধ্যাপক ইয়োওয়ার্ডের অভিযানের উদ্দেশ্য ছিল কিছু স্থানীয় লোকগাথার উৎস সন্ধান। পৃথিবীর আদি পর্বে আকাশ থেকে অগ্নিময় গোলকে করে নেমে এসেছিল স্বর্গীয় দেবতারা। লোকগাথার এই মূল বিষয়বস্তু সত্যি কিনা তা যাচাই করার জন্য অধ্যাপক ইয়োওয়ার্ড অভিযানটি শুরু করেছিলেন। মানচিত্রের ওপরের বহু বৃত্ত রেখা এঁকে অধ্যাপক ইয়োওয়ার্ড গল্পের উৎসস্থানের সঠিক নিশানা বের করেছিলেন। জায়গাটার অবশ্য কোনো নাম খুঁজে পাওয়া যায়নি, তার কারণ কোনো সভ্য মানুষ কোনোদিন সেখানে পা দেয়নি। ডাক্তার গুডবডির জ্বরের প্রকোপ আস্তে আস্তে কমে আসছিল। এখন উনি শান্তভাবে ও অনেকটা যুক্তিপূর্ণভাবে কথাবার্তা বলছিলেন। একটু থেমে তিনি আবার শুরু করলেন। আমি জানি না, যখন আমার জ্বর হয় তখনই আমার স্মৃতিপটে সেই অস্থিহীন মানুষগুলোর চেহারা ভেসে ওঠে। শুরু হয় বিভীষিকা, যেখানে স্বর্গীয় দেবতারা রাতের অন্ধকারে আকাশকে ছিন্ন ভিন্ন করে অগ্নিময় গোলকে করে নেমেছিল। সেই জায়গার উদ্দেশ্যে ছিল আমাদের যাত্রা। আলু প্রদেশের স্থানীয় লোকেরা সীমান্ত পর্যন্ত আমাদের সঙ্গে গেল।
তারপর মালপত্র নামিয়ে রেখে ওদের পাওনা গন্ডা মিটিয়ে দিতে বলল। কোনো প্রলোভনেই তাদের আর এক পা এগিয়ে নিয়ে যেতে পারলাম না। ওদের একজন পূর্বপুরুষ, যে তার সময় একজন জ্ঞানীগুণী মানুষ বলে পরিচিত ছিল, সে একবার ঘুরতে ঘুরতে অজান্তে ওই জায়গায় গিয়ে পড়েছিল। সে ওই জায়গায় ডিমের মতো মস্ত গোলাকার একটা জিনিস দেখতে পেয়ে তার ছবি এঁকে নিয়ে এসেছিল। ওই মস্ত ডিমের মতো জিনিসটার 4টে প্রত্যঙ্গও ছিল। জিনিসটা মাকড়সা বা কাঁকড়া ছিল না তা তারা হলফ করে বলতে পারে। সুতরাং আমরা যা বই নিয়ে যেতে পারলাম না তা বাধ্য হয়ে ওদের কাছে রেখে গেলাম, ফেরার পথে নিয়ে নেব বলে। তারপর ওদের পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে অধ্যাপক ইয়োয়ার্ড ও আমি সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় এগিয়ে চললাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। অবশেষে একদিন আমরা একটা মালভূমির সামনে এসে পড়লাম ও উঁচুতে উঠতে শুরু করলাম। মালভূমির উপরে এসে আমরা আশ্চর্যজনক জিনিসটা দেখতে পেলাম। জিনিসটা কোনো এক সময় হয়তো প্রকাণ্ড একটা যন্ত্র ছিল। আদতে জিনিসটা ছিল একটা বিরাট ন্যাসপাতির মতো দেখতে, অন্তত 1000 ফুট লম্বা, আর নিচের মোটা জায়গাটার ব্যাস প্রায় 200 ফুট। আমি জানি না কি ধাতুতে ওটা তৈরি ছিল, কারণ ওটা ছিল জরাজীর্ণ আর ধুলোময়, আর ছিল কতগুলো যন্ত্রপাতির ভুতুড়ে ধ্বংসাবশেষ। এগুলো দেখে মনে হলো যে জিনিসটার অস্তিত্ব একদিন সত্যি সত্যি ছিল। কোথা থেকে এটা এখানে এসেছিল তার সামান্যতম ধারণাও আমরা করতে পারলাম না। কিন্তু একটা জিনিস বুঝতে আমাদের মোটেই অসুবিধা হলো না, যে এই বিরাট মালভূমির মাঝখানে যে প্রকাণ্ড উপত্যকার সৃষ্টি হয়েছে তা এই যন্ত্রটা আছড়ে পড়ার জন্য। এ একটা বিস্ময়কর আবিষ্কার। এই জরাজীর্ণ যন্ত্রটার খোলস প্রমাণ করে যে বহুকাল আগে এই পৃথিবীতে অন্য কোনো গ্রহ বা নক্ষত্রলোক থেকে মানুষ বা কোনো বুদ্ধিমান জীব এসেছিল। আমিও অধ্যাপক ইয়োয়ার্ড সেই মহান ধ্বংসাবশেষের মধ্যে ঢুকে পড়লাম, কিন্তু যা কিছুই আমরা স্পর্শ করি তাই মিহি ধুলোয় পরিণত হয়। অবশেষে তৃতীয় দিন অধ্যাপক ইয়োয়ার্ড সাংঘাতিক শক্ত কোনো অজানা ধাতুর অর্ধগোলাকার একটা পাত কুড়িয়ে পেলেন। পাতটা সারা গায়ে অসংখ্য দাগ ও নকশা কাটা ছিল। আমরা পাতটা পরিষ্কার করলাম। নামা খাওয়া ভুলে অধ্যাপক ইয়োয়ার্ড সারা দিন রাত ধরে ওটা পরীক্ষা করতে লাগলেন। তারপর পঞ্চম দিনের ভোরের কিছু আগে উনি আমাকে ঘুম থেকে ডেকে তুলে চিৎকার করে উঠলেন, ডাক্তার গুডবাডি, এটা একটা মানচিত্র, মহাকাশের মানচিত্র, আর মঙ্গল গ্রহ থেকে চাঁদ হয়ে পৃথিবীতে আসার মহাকাশ রাস্তার নকশা। অধ্যাপক ইয়োবার্ট আমাকে বোঝাতে লাগলেন কি করে সেই আদিম মহাকাশের অভিযাত্রীরা মঙ্গল থেকে চাঁদ হয়ে পৃথিবীতে নেমেছিলেন। আমি অবাক হয়ে বললাম, এত কষ্ট করে তারা কি এই জঘন্য জলাকীর্ণ মালভূমির ওপরে মুখ থুবড়ে পড়ার জন্য এসেছিলেন? অধ্যাপক ইয়োবার্ট বললেন, তখন কি এখানে আর জঙ্গল ছিল? এই ঘটনা ঘটেছে হয়তো 50 লক্ষ বছর আগে। আমি বললাম, কিন্তু রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে ভূগর্ভে চাপা পড়ে গিয়েছিল মাত্র কয়েকশো বছর আগে। তাহলে এই জিনিসটা কি করে মাটির উপরে 5000 বছর ধরে পড়ে রইল? 50 লক্ষ বছর তো অনেক দূরের কথা। অধ্যাপক ইয়োয়ার্ড বললেন, ওটা এখানে মাটির উপরে 5000 বছর ধরে পড়ে আছে কে বলল? পৃথিবী বহু জিনিস যেমন গ্রাস করে আবার উগড়েও ফেলে। এই জায়গাটা আগ্নেয়গিরি মণ্ডলে অবস্থিত। সামান্য একটু কম্পনে একটা সম্পূর্ণ শহর গ্রাস করে ফেলতে পারে পৃথিবী। আবার ভূগর্ভের সামান্য নাড়াচাড়ার জন্য ভূগর্ভের বহু জিনিস লক্ষ লক্ষ বছর পরে আবার ভূপৃষ্ঠে উঠে আসতে পারে। মঙ্গল থেকে আগত এই মহাকাশযানটা সম্বন্ধেও একথা খাটে। কিন্তু আমার ভাবতে অবাক লাগছে, কে বা কারা ওই মহাকাশযানের সঙ্গে এসেছিল? খুব সম্ভব সম্পূর্ণ অজানা কোনো জীব। আমরা আগুন জ্বাললাম। অধ্যাপক ইয়োয়ার্ড ঘুমোতে গেলেন, আমিও ঘুমিয়ে পড়লাম। কিন্তু হঠাৎ এক সময় আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুমটা যে ভাঙলো তা প্রথমে বুঝতে পারলাম না। জাগুয়ার, বাইসন বা সাপ এখানে থাকবে না, কারণ এই মালভূমির ওপর ওরা থাকতে পারবে না। তাছাড়া এখানে ওদের কোনো খাবার নেই,
কি এক অজানা ভয়ে আমি শিউরে উঠলাম। হঠাৎ তাঁবুর বাইরে আমার নজর পড়ল। আমি ধর্মর করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। মালভূমির প্রান্ত সীমার একজোড়া জ্বলন্ত চোখ ধক ধক করে জ্বলছে। হয়তো একটা জাগুয়ার। রাইফেলটা তুলে নিলাম, কিন্তু না, ওটা জাগুয়ার হতেই পারে না। কারণ বাঁ দিকে ডান দিকে যেদিকে তাকালাম সেদিকেই দেখতে পেলাম জোড়া জোড়া জ্বলন্ত চোখ। গোটা মালভূমিটা চারপাশ ঘিরে ফেলেছে। ঠিক তখনই একটা বিদঘুটে গন্ধ আমার নাকে ঢুকলো। ভগবান জানে ওটা কিসের গন্ধ। প্রথম যে চোখ জোড়া আমার নজরে এসেছিল সেই দুটো লক্ষ্য করে আমি গুলি ছুড়লাম। সঙ্গে সঙ্গে সমস্ত চোখগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসতে লাগলো বাদুড় ও পাখিদের ছটপটানির শব্দ। ভগবানকে ধন্যবাদ, তখনই সকাল হয়ে গেল। যে জন্তুটাকে মেরেছিলাম কৃত্রিম আলো যে ওটাকে দেখতে হয়নি সেটাই আমার সৌভাগ্য। ধূসর রঙের শক্ত থলথলে একটা জীব। একে মানুষ বলা যায় কি? অথচ মানুষের মতো আকৃতি। একজোড়া চোখ রয়েছে, মাথা ও ঘাড় রয়েছে, রয়েছে হাত ও পা। অবশেষে আমি যখন জন্তুটাকে কাটাকুটি করব বলে মনে মনে ঠিক করলাম, তখন লক্ষ্য করলাম যে অধ্যাপক হিওয়ার্ড আমার থেকে বেশ দূরে দূরে থাকার চেষ্টা করছে। বিজ্ঞানী হিসাবে অভিযানে এ ধরনের কাজ আমাকে করতেই হয়। তাছাড়াও সেই নৌকাডুবির সঙ্গে অণুবীক্ষণ যন্ত্র ও অন্যান্য সূক্ষ্ম যন্ত্রপাতি সবই আমরা হারিয়ে ফেলেছি। তাই একটা শিকারের বড় ছুরি আর একটা সাঁড়াশি নিয়ে আমাকে কাজে নামতে হলো। কি দেখলাম জানেন? ওই থলথলে জেলির মতো জীবটার ভেতরে রয়েছে একটা পরিপাক যন্ত্র আর প্রাথমিক স্তরের স্নায়ুতন্ত্র ও বাদামের মতো ছোট্ট এক টুকরো মগজ। ব্যাস, এছাড়া আর কিছু নেই। জন্তুটাকে লম্বা করে শুয়ে মেপে দেখলাম ওটা প্রায় 4 ফুট মতো লম্বা। সূর্যের তেজ যত বাড়তে লাগলো জন্তুটা তত তরল হতে লাগলো। অবশেষে একসময় পুরোপুরি গলে গেল। সেই ঠকঠকে তরল জেলির মধ্যে ভাসতে লাগলো দুটো সবুজ চোখ। সেই ভয়ঙ্কর চোখ দুটো এখনো আমার চোখের সামনে ভাসে। তারপর হঠাৎ সেই চোখ দুটো ফটাস ফটাস করে ফেটে গেল আর পচা দুর্গন্ধে জায়গাটা ভরে উঠল। এরপর আমি একটু এদিক ওদিক ঘুরতে গেলাম। যখন ফিরে আসলাম সূর্য তখন দিগন্তে ঢলে পড়েছে। সমুদ্র সৈকতের মরা জেলি মাছগুলোর সূর্যতাপে যেভাবে শুকিয়ে পড়ে থাকে তেমনি কিছু একটা পড়ে থাকতে দেখলাম। অধ্যাপক ইওয়ার্ড খুব ভয় পেয়ে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? আমি জানি না, জীবনে কখনো এরকম জিনিস দেখার অভিজ্ঞতা আমার হয়নি। আমি নিজেকে বিজ্ঞানী বলে মনে করি, কিন্তু বৈজ্ঞানিকের নিরাসক্ত মন নিয়েও আমি ওই ধরনের কোনো জিনিস কখনো স্পর্শ করতে চাই না। অধ্যাপক ইওয়ার্ড বললেন, তুমি অহেতুক ভয় পাচ্ছ। মনে জোর রাখো। জেনে রাখো, এখানে আমরা স্বাস্থ্য চর্চা করতে আসিনি। বিজ্ঞানের জন্য আমাদের সব কিছু করতে হবে। আমি একটু রেগে গিয়েই বললাম, অধ্যাপক ইওয়ার্ড, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমিও জীবনে বহু বিদঘুটে জিনিস নাড়াচাড়া করেছি। তবে চিরে দেখেছি বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা মেটাবার জন্য, কিন্তু এই জিনিসটা সেসব জিনিসকেও ছাড়িয়ে গেছে। এর দিকে তাকালেই আমার গা গুলিয়ে উঠছে, হাত দিতে ঘৃণা করছে। স্নায়ুর চাপ সহ্য করারও একটা সীমা আছে। আমি লক্ষ্য করেছি যে ওই জন্তুটা নাড়াচাড়া করার পর থেকে আপনি আমার কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করছেন। এরপরেও উনি সবসময় আগুনের উল্টো দিকে আমার সঙ্গে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে লাগলেন। এক সময় উনি কাজের মধ্যে ডুবে গেলেন, ধ্বংসাবশেষ নিয়ে চিন্তা করতে লাগলেন। আমি যদি একজন সঙ্গী পেতাম তাহলে অনেক কিছু করতে পারতাম। না, ভয় পাচ্ছিলাম না, সাহস আমার যথেষ্ট ছিল, কিন্তু এই নিঃসঙ্গতা আমার স্নায়ুর উপর অসম্ভব চাপ সৃষ্টি করছিল। একদিন সকালে ব্যাপারটা ঘটল। মালভূমিটার চারপাশে যে জঙ্গল ছিল, একদিন আমি তার মধ্যে একা একা ঘুরতে লাগলাম।
উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়ে মনটাকে হালকা করার চেষ্টা করছিলাম। জঙ্গলের ভিতরে আমার ক্ষণস্থায়ী অভিযানে হঠাৎ সামনের একটা গাছের ডালে একটা স্লথকে ঝুলে থাকতে দেখলাম। খুব সম্ভবত ওটা ঘুমাচ্ছিল। আচমকা সেই সবুজ আলোর ঝাঁক ফুটে এলো সেই জেলি প্রাণীরা। গাছে উঠে ডালটার দিকে এগিয়ে যেতে লাগলো ওরা। ভয় বলে কোনো বস্তু যার মনে নেই, সেই স্লথও এই অস্থিহীন মানুষদের ভয় পায়। স্লথটা পালাবার চেষ্টা করলো, তাড়াতাড়ি একটা সরু ডালের দিকে এগিয়ে গেল। ডালটা স্লথটার ধার না বলতে পেরে ভেঙে পড়তেই ওটা ছিটকে মাটিতে পড়ল। আর সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। জেলি মানুষগুলো লাফিয়ে পড়লো স্লথটার উপরে। ওরা কামড়ে খায় না, চুষে খায়। আর যখন খায় তখন ওদের দেহের রঙের পরিবর্তন ঘটে খুব দ্রুত। ধূসর থেকে গোলাপি, গোলাপি থেকে বাদামি হয়ে ওঠে ওদের দেহের রং। যে মুহূর্তে ওরা আমার অবস্থান টের পেল, সেই মুহূর্তে পালিয়ে গেল। যেন ছায়ার মতো মিলিয়ে গেল। ছায়াগুলো গাছের নিচে নাচতে নাচতে হারিয়ে গেল। আমিও এক অজানা ভয়ে ছুটতে শুরু করলাম। তাঁবুর পিছনে এসে যখন পৌঁছালাম, তখন আমি রীতিমতো হাঁপাচ্ছি। সমস্ত মুখ জঙ্গলি কাঁটায় ক্ষতবিক্ষত। দেখলাম অধ্যাপক ইয়োবার্ট হাঁটুর নিচে চেপে ধরে কাতরাচ্ছেন। হাঁটুর নিচে দড়ির একটা বাঁধন, কাছেই একটা মরা সাপ পড়ে রয়েছে। সেই ধাতব পাতটা দিয়ে সাপটার কোমর ভেঙে দিয়েছেন উনি, কিন্তু সাপটা তার আগেই ওকে ছোবল বসিয়েছে। এই যে ভয়ঙ্কর বিষাক্ত সাপ! আমার সারা শরীর ভয় থরথর করে কেঁপে উঠল। একটা তীব্র যন্ত্রণা শুরু হলো যেন হৃৎপিণ্ড জুড়ে। অধ্যাপক ইয়োবার্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এত কাজ করার ছিল, কিছুই হলো না। প্রিয় বন্ধু, যা কিছুই ঘটুক, এটা নিয়ে তুমি এখান থেকে চলে যাও। অধ্যাপক ইয়োবার্ট সে গোলাকৃতি ধাতব পাতটি খুব পবিত্র জিনিসের মতো আমার হাতে তুলে দিলেন। এর 2 ঘন্টা বাদে উনি মারা গেলেন। আমি অধ্যাপক ইয়োবার্টের দেহের উপরে পাথরের চাঙড় চাপা দিলাম। তারপর ওহ, কি ভয়ঙ্কর সেই একাকিত্বের আতঙ্ক! আমি আমার জিনিসপত্রগুলো কাঁধে চাপালাম, রাইফেলটা তুলে নিলাম, আর বড় ছুরিটা কোমরে গুজে নিলাম। তারপর যে রাস্তা ধরে এখানে এসেছিলাম, সেই রাস্তা ধরে ছুটতে শুরু করলাম। অবশেষে এক সময় রাস্তাও হারিয়ে ফেললাম। কৌটোর পর কৌটো খাবার শেষ হয়ে এলো। আমার পিঠের বোঝা হালকা হতে লাগলো। গুলি ফুরিয়ে যেতে রাইফেলটা একসময় ছুঁড়ে ফেলে দিলাম, ছুরিটাও ফেলে দিলাম। সেই অর্ধ গোলাকৃত ধাতব পাতটা এবার আমার কাছে ভয়ানক ভারী হয়ে উঠল। বুঝতে পারলাম ওটাকে বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আর আমার দেহে নেই। তাই বাধ্য হয়ে ওটাকে একটা গাছে ঝুলিয়ে রেখে দিয়ে এগিয়ে চললাম। তারপর একদিন কপাল জোরে সেই ফেলে যাওয়া আলু প্রদেশে প্রবেশ করলাম। তখন আমার অবস্থা সঙ্গীন। ওখানকার স্থানীয় লোকেরা আমাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলল। একদিন আমি সুস্থ হয়ে উঠে বসলাম। ওরা আমাকে ডোঙায় করে নদীপথে অনেক দূর এগিয়ে দিল। আর এভাবে একদিন সেই গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলাম। সব শুনে আমি বললাম, তারাই হয়তো মঙ্গল গ্রহবাসী, কিন্তু তবু তো একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? কোনো মেরুদণ্ডহীন প্রাণী কি কখনো শক্ত ধাতু গলাতে পারে? ডাক্তার গুডবডি চিৎকার করে উঠলেন। কে বলেছে পারে? না না না, সে কথা আমি একবারও বলিনি। মঙ্গলবাসীরা এখানে এসেছিল, তারপর তারা নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবার চেষ্টা করেছিল। একেবারে নতুন কোনো পদ্ধতির মধ্যে দিয়ে তাদের বেদনাদায়ক বিবর্তনও একদিন শেষ হয়েছিল। আমিও অধ্যাপক ইয়োবার্ট ওই দুর্ভেদ্য জঙ্গলে কোনো মঙ্গলবাসীকে খুঁজতে যাইনি। আপনি কি এখনো সত্যি সত্যি কিছু বুঝতে পারছেন না? তাহলে শুনুন, ওই গভীর অরণ্যের ভিতর আমাদের অভিযানের উদ্দেশ্য ছিল
পুরনো ইতিহাসকে খুঁজে বের করা। গভীর অরণ্যের সেই অস্তিহীন জীবগুলো মানুষই হোক আর অন্য কিছুই হোক, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ ওরা ওরা এই পৃথিবীর জীব। আমরা আমাদের অতীত ইতিহাস খুলতে গেছিলাম, কারণ এই আমরাই হচ্ছে মঙ্গলবাসীদের বংশধর। কেমন লাগলো বন্ধুরা আজকের এই অদ্ভুত গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় আমি এরকম অদ্ভুত গল্প নিয়ে হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।